আপনার না মাথা ব্যথা? তোরে ভ্রু কুঁচকে প্রশ্ন করল। আপনি কি যাবেন? নির্জনের গলায় বিরক্তি। হ্যাঁ যাব। তাহলে গিয়ে বলে আসুন আমি রুমে অপেক্ষা করছি বলে নির্জন চলে গেল। তরু ওর কথা বলার রূঢ় ভাব লক্ষ্য করেছে, তবুও কিছু না বলে কেয়ার রুমের দিকে গেল। দরজায় নক করতে ভেতর থেকে বলল, কে? আসো। তরু ভেতরে গেল। কে আয়নার সামনে দাঁড়িয়ে একটা নতুন ড্রেস পরে নিজেকে দেখছে আর গুনগুন করে গাইছে, কি মায়ায় বেঁধেছ আমায় পিয়া গো। তরুর দিকে না তাকিয়ে খানিক পর বলল, কেমন লাগছে রে এই ড্রেসে? এর আগে পরিনি এটা, এখন দেখেছিলাম কেমন লাগে। তরু মনে মনে ভাবছে, এই রোদ এই বৃষ্টি বলতে যা বোঝায় সেই অবস্থা হয়েছে তার ফুপুর। কখনো একেবারে মোলায়েম গলা, হাসি খুশি মুখ, পরক্ষণে উধাও। সে ভালোভাবে তাকিয়ে বলল, সুন্দর লাগছে ফুপু, আর আমি একটু বাইরে যাচ্ছি। তাই? একা? না, নির্জন ভাই যাবে, একটু ঘুরে আসি। সাবধান, কিন্তু তোদের দুজনকে একসাথে দেখলেই মনে হয় কিছু একটা হবে তোদের মাঝে। বুঝিনি। ক্যাপন ও রায় গুনগুন করে আয়নায় রূপচর্যায় মনোযোগ দিয়ে পড়ল, বুঝতে হবে না, যা। তোরও বের হয়ে এলো। ফুপুর খোঁচাট বুঝতে পারছে। অদ্ভুত, তাদের দুজনে একসাথে দেখলে এমন মনে হবে কেন? মুচকি হেসে রুমে এসে সে কাপড় পাল্টে চুল আশ্রে ঠোঁটে খানিক লিপস্টিক দিয়ে বের হয়ে নির্জনের দরজার সামনে গিয়ে নক দিল। আসছি আমি, আপনি নিচে যান। তরু নিচে না গিয়ে আবার রুমে এলো। আয়নায় আরেকবার নিজেকে দেখল। হুট করে মাথায় এলো, সে আসলে দেখতে কেমন? তার গল্পের নায়িকার মতো বর্ণনা করতে গেলে কি বলবে সে? থুতনির ঠিক মাঝখানে একটা ছোট্ট গর্ত আছে তার, কোনো দুর্ঘটনা নয়। গালের টোলের মতো জন্ম থেকে পাওয়া, ঘন কালো চোরা ভ্রু, ঠোঁট চিকুন না হলেও বড় বড় বলা যাবে না, চুল যন্ত্রণাদায়ক ঘন, বারবার সামনে এসেও উৎপাত করে। কখনো বাসে, সিএনজিতে, পাশে নায়কোচিত চেহারার কেউ বসেনি, বসলে হয়তো চুল জ্বালাতন করার সুযোগ পেত। এ যাবৎকালে যা যন্ত্রণা দেওয়ার তাকেই দিয়েছে। সে মোটেও লম্বা নয়, তাহলে কি খাটো? নির্দয় কোনো মানুষ মুখের উপর তাকে খাটো বলে ফেলল, মন খারাপ করা ছাড়া কিছু বলার থাকবে না। তবে মোটামুটি চলার মতো। নির্জন এসে দরজায় নখ দিয়ে বলল, চলে গেছেন নাকি আছেন? তোর ভ্যানিটি ব্যাগ আর মোবাইল হাতে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এলো। নির্জনের গায়ে এখনও সাদা পাঞ্জাবি, কবজির উপরে ব্লু বেল্টের ঘড়ি, পায়ে সেই স্লিপার জুতা। কালো খাড়া খাড়া চুলগুলো রাগী পুরুষেরই পরিচয় জানান দিচ্ছে। সিঁড়ি দিয়ে নামার সময় তরু ভেবেছিল, দেখবে একজন লম্বা ছেলের পাশে তাকে কতটুকু খাটো দেখায়। পাশাপাশি নামছিল, কিন্তু নির্জন একটা সিঁড়িতেও স্থির নেই, দ্রুত নেমে যাচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে আবার বুঝে যাবে। তাই তরু আশাহত না হয়ে ঠিক করলো রাস্তায় দেখবে। দুজন বের হয়ে এলো। রিকশা দাঁড় করালো নির্জন। উঠে বসলো তারা। বিকেলের খোলা আকাশ, ছোপ ছোপ শুভ্র মেঘ। তরুর বেশ ভালো লাগছে। সামনে গিয়ে খানিকটা জ্যামে পড়লো তারা। থামলো রিকশা, তখনই পিছু থেকে ধাক্কা খেলো। ঝাঁকুনির সঙ্গে আতকে ওঠে তরু, নির্জনের হাত খামছে ধরল। উফ বলে ক্ষীণ আর্তনাদ করে হেসে ফেলল নির্জন। সরি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ব্যথা পাননি তো? না, ঠিক আছে। তরু চোরা চাহনিতে তাকিয়ে দেখে ওর হাতের নখের আঁচড়ে দাগ পড়ে গেছে। চুপ করে রইল সে। রিকশা এসে থামে, নেমে যায় দুজন। নির্জন তাকে নিয়ে এসে একটা সুন্দর ঝকঝকে ব্রিজে নিচ দিয়ে বয়ে গেছে টলমলে জলের ঝিল। দুই পাশের ফুটপাতে অসংখ্য মানুষ লুফে নিচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, গোধূলির আকাশ। ইট পাথরের ব্যস্ত শহরের ভেতরেই যেন খানিক মন ভরে শ্বাস নেওয়ার মতো জায়গা। সন্ধ্যার আকাশের লালিমার ছায়া পড়েছে পানিতে। দূরের লাল নীল বাতিগুলো মৃদু ঢেউয়ের সঙ্গে নৃত্য করছে। সে নির্জনের দিকে তাকিয়ে বলল, বেশ সুন্দর তো। মাথা নাড়ালো নির্জন, উদাস দেখাচ্ছে তাকে। খানিক পর বলল, ওই দিকে চলুন, গিয়ে বসি। দুজন হেঁটে হেঁটে যাচ্ছে। বাদামওয়ালা দেখে নির্জন বলল, বাদাম খাবেন? খোসা ছাড়ানো একটা বিরক্তিকর কাজ। স্মিত হেসে নিল বাদাম। দুজন এসে বসলো একটা বেঞ্চে। নির্জন কয়েকটি বাদামের খোসা ছাড়িয়ে দিয়ে বলল, নিন। তরু হেসে হাত বাড়িয়ে নিয়ে মুখ ফসকে পড়ে ফেলল, আপনি এত ভালো হলেন কবে থেকে? ওর হাতে বাদাম দিয়ে নির্জন বলল, খারাপের কি করলাম?
প্রথম দেখাতেই তো শুরু করেছিলেন ওই ওই দিনের কথা। ওহ, তরু নিজের মুখে বাদাম নিয়ে বলল, ওই দিনের কথা নর্মাল, প্রতিদিনই তো এত বাজে আচরণ। নির্জন খানিকক্ষণ চুপ থেকে বলল, এমনিতেই ওই দিন মেজাজ ভালো ছিল না, এর মাঝে আপনার উপরও কিছু কারণে রাগ ছিল। ও মা, আমার উপরে রাগ কেন? আজ যে কারণে ডেকেছি সে একই কারণে। একদিন আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, মেসেজ দিয়েছি, রিপ্লাই পাইনি। তাই নাকি? খেয়াল করিনি তো। তাছাড়া শুধু কারণে রাগ? ব্যাপারটা শিশুসুলভ হয়ে গেল না? রাগটা যে শুধু এই কারণে নয়, সেটা নির্জন বলতে গিয়েও আটকে গেল। বিয়ের প্রথম দিকে কেয়াকে নতুন আইফোন কিনে দেওয়া হয়েছিল। নানান কারণে কিছু না পারলে তার কাছে নিয়ে ছুটে আসতো। একদিন এরকমই এসেছিল। নির্জন মোবাইল হাতে নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ এলো, আপনার পুত্র নির্জন সাহেবকে আমি দেখেছি। আর বলতে হবে না, পুরাই গুন্ডার মতো দেখতে, চোখ দুইটা মার্বেলের মতো। নির্জন বুঝতে পারছিল এটা তরুর মেসেজ। হয়তো তাকে নিয়েই কথা হচ্ছিল ফুপু ভাইজির। কেয়া কাছে থাকায় সে মেসেজ ওপেন করেনি, কিন্তু তরুকে খুবই ফালতু মনে হয়েছিল। চেনা জানা এরকম একটা ছেলেকে নিয়ে বাজে মন্তব্য চেনা জানা নেই এরকম একটা ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করে বসবে। কয়েক মাস আগে কেয়ার সংসারের প্রতি উদাসীনতা দেখে, খিটখিটে স্বভাব দেখে একদিন তার ফুপু তাকে বললেন, নির্জন, আমার কেন যেন মনে হয় বাবা এই মেয়ে তোর বাপকে জ্বালিয়ে মারবে। সে বরাবরের মতোই বলল, কিন্তু কেন? আরে মেয়েটা তো কচি একেবারে, তোর বাপের বয়স তো দেখিসই, ওর হয়তো পছন্দ না। তাহলে বিয়ে বসেছিল কেন? একজন বয়স্ক মানুষ ইচ্ছা হয়েছে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাকে তো জোর করে বিয়ে করে নাই। বড়লোক দেখে ওর ফ্যামিলি হয়তো জোর করে বিয়ে দিয়েছে। তাহলে তোমরা ওর ফ্যামিলিকে জানাও ওদের মেয়ে বিয়ে দিল। এখন টাল বাহানা কেন করছে? তোর বাপের কথা ধীরে ধীরে ঠিক হবে, তাহলে দেখো কি হয়। শোন, ওদের কারোর সঙ্গে কথা বলা দেখ, ওদের কারো সঙ্গে কথা বলে দেখ। জোর করে বিয়ে দিল নাকি? মেয়েটার আর কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল কি না? এসব কি বলছো ফুপু? ঠিকই বলছি, আমি তো বাসায় থাকি, তুই আর তোর বাপ বাইরে। মেয়েটা একা একা কারোর সাথে ফোনে কথা বলে, দিনে দুপুরে বাইরে যায়, আমি কিছু জিজ্ঞেস করলেই দুর্ব্যবহার করে। ও আচ্ছা, কিন্তু বাবা যদি এগুলো নিয়ে কথা না বলেন আমরা কি করব? ও তো অন্ধ হয়ে গেছে, মাথা খেয়ে ফেলেছে মেয়েটা। এজন্য খোঁজ নিয়ে আগে জানলে সতর্ক থাকা যেত। ওদের ফ্যামিলিতেও যদি জানাই যে আপনাদের মেয়ে বিয়ের পর থেকে এরকম সেরকম করছে, ওরাও জোর করে বিয়ে দিয়ে থাকলে বুঝবে, মেয়েকে বুঝাবে, কিছু একটা করবে। কি যে বলো ফুপু, এরকম ঝামেলা বাড়তে পারে এরকম ঝামেলা বাড়তে পারে। বাবা এগুলো নিয়ে কথা বলে একটা ব্যাপার ছিল। তার ফুপু তখন উসখুস করে চলে গিয়েছিলেন, কিন্তু কয়েকদিন পর অবস্থা আরও বেগতিক দেখে নির্জন ফুপুর কথাটি পুনরায় ভাবে। আসলে যদি জোর করে বিয়ে দেওয়া হয়ে থাকে, যদি এখান থেকে কারোর সাথে পালিয়ে চলে যায়, তখন তো তাদের বদনাম হবে। কারোর সঙ্গে কথা বলা দরকার। তখন তার মাথায় আসে তরুর কথা, কারণ তার বাবার কথা মতো কেয়ার সঙ্গে অনেক বেশি সময় কাটাতো নির্জন। তখন প্রায় কথাবার্তা থেকে বুঝেছিল তরুর সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কেয়ার। সেই হিসেবে এই মেয়েটি সবই জানে। ওর সঙ্গে অল্প বিস্তর কথা বলে সম্যক ধারণা নেওয়া যেতে পারে। সে হিসেবে আগের বিরক্তি ভুলে ওকে ফেসবুকে বের করে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, মেসেজও দেয়। তবে তরুর রিকোয়েস্ট গ্রহণ বা মেসেজ সেন্ড করেনি। ভাব দেখেই আবার তার রাগ হয়। এখন সব কিছু তো আর তরুকে বলতে পারবে না। সেই ইতস্তত করে বলল, আচ্ছা ওসব বাদ দিন, আর কষ্ট পেয়ে থাকলে আমি সরি, মন থেকে বাদ দেবেন। কিন্তু আপনাকে ওই দিন যে কারণে মেসেজ দিয়েছিলাম, আজ এই কারণে নিয়ে এসেছি। তরু ভ্রু কুঁচকে বলল, কি এমন কারণ? আসলে কিভাবে নেবেন ব্যাপারটা বুঝতে পারছি না। তরু এবার একটু ঘুরে ওর দিকে তাকিয়ে বলল, বলুন তো কী বিষয়? আপনার ফুপুর ব্যাপারগুলো তো দেখেছেন, উনি কি আগে থেকে এরকম নাকি বিয়ের পর এমন হয়েছেন? তরু দীর্ঘশ্বাস ফেলল, তারপর ঝিলের দিকে তাকিয়ে বলল, বিয়ের পর আগে এরকম আচরণ করতো না। কিছু মনে না করলে আমি আরও জিজ্ঞেস করতে চাচ্ছি। কি? নির্জন আরও কয়েকটি বাদামের খোসা ছাড়িয়ে দিয়ে ওর হাতে দিয়ে বলল, তন্ময় আপনাদের কেমন পরিচিত? আসলে তেমন কেউ না, আমাদের স্কুলের একজন স্যারের ছেলে আর ফুপুর ক্লাসমেট। ও আচ্ছা। তোর কপালের চুল কানে গুঁজে বলল, আপনি কি বলতে চাচ্ছেন? ক্লিয়ার করে বলুন তো। মনে হচ্ছে আরও কিছু বলতে চাচ্ছেন, পারছেন না। নির্জন বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, কিভাবে এগুলো বলবো বুঝতে পারছি না।
আপনি আবার আম্মুকে গিয়ে বললে কিংবা বাড়িতে বললে যদি ঝামেলা হয়। তরু মুচকি হেসে বলল, আমি কেন বলতে যাব? ইচ্ছা না হলে প্রশ্নেরই উত্তরই দেব না। নির্জন এবার বলেই ফেলল, আপনার ফুপুর কি আগে কোনো রিলেশন ছিল, কিংবা বিয়েতে রাজি ছিল না কিন্তু ফ্যামিলি জোর করে বিয়ে দিয়েছে, এরকম কিছু হয়েছে? তরু কী বলবে বুঝতে পারছিল না। ক্রমশই পরিবেশ জটিল হয়ে উঠেছে। সে ইতস্তত করে বলল, উনি বিয়েতে রাজি ছিলেন। কোনো রিলেশন ছিল? তরু চুপ হয়ে গেল। সে এখন কিভাবে তারই ফুপুর বিয়ের আগের সম্পর্কের কথা অস্বীকার করবে? কিভাবে বলবে এই তন্ময়ের সঙ্গেই ছিল ফুপুর প্রণয়ের সম্পর্ক? নির্জন তাড়া দিয়ে বলল, কিছু বলছেন না যে, বলুন। মুচকি হাসল তরু। তারপর বলল, কি যে বলেন, সম্পর্ক থাকলে কি আর বিয়েতে রাজি হতো? নির্জন খানিকক্ষণ তরুর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তাহলে আপনার ধারণা কি, কেন এমন করছেন আপনার ফুপু? তরু সরাসরি না তাকিয়ে ওনা ঠিক করতে করতে প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য পড়ল, কি জানি কেন। নির্জন দীর্ঘশ্বাস ফেলে ক্ষীণ সময় ওর দিকে তাকিয়ে পড়ল। আপনি বিরক্ত হচ্ছেন মনে হয়, তাই না? না, তা হব কেন, ভালোই লাগছে। তারপর মুচকি হেসে পরিবেশটা হালকা করতে বলল, কিন্তু আমি ভেবেছিলাম ফুপাতো ভাই আজ আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে, এখন বুঝলাম প্রয়োজনে। নির্জন মুচকি হেসে বলল, আচ্ছা কফি নিয়ে আসি, বসুন। মাথা নেড়ে সম্মতি দিয়ে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তরু। মানুষটা তো অদ্ভুত। পরিবারের খুঁটিনাটি বিষয় নিয়ে ছেলেরা এত ভাবে বুঝি। মিথ্যেটা বলা উচিত হয়নি তরুর, বুঝতে পারছে সে। তবুও তো ফুপুর বদনাম তার শ্বশুর বাড়িতে বলা যায় না। পারিবারিক মান ইজ্জত বলেও তো একটা ব্যাপার আছে। কিন্তু তার ফুপু কি করতে চলেছেন? এর আর কীভাবে বিহিত হবে? কাকে বলবে সে? মাকে? একবার অবশ্যই কল দিয়ে বলবে সব কিছু। কাউকে তো বলা দরকার। নির্জন কফি নিয়ে এসে বাড়িয়ে দিয়ে বলল, নিন। থ্যাংক ইউ বলে মুচকি হেসে কফি হাতে নিল তরু। নির্জন পাশে বসে কফিতে চুমুক দিল। তরু চোরা চাহনিতে দেখল, ওনাকে কি তার কোনো গল্পের নায়ক দেওয়া যায়? হবে না। এরকম ছেলেরা বাস্তব জীবন বরং কিংবা প্রেমিক হিসেবে পারফেক্ট। গল্পে শান্তশিষ্ট কম কথা বলা নায়ক পাঠকদের আনন্দ দিতে পারে না। নির্জনই নীরবতা ভেঙে বলল, তন্ময়ের এরকম আসা যাওয়াকে কিভাবে দেখছেন? তরু কফিতে চুমুক দিয়ে তাৎক্ষণিক কিছু ভাবল। ভেবে বলল, বাড়াবাড়ি বটে, তবে ফুপুকে বলেছিলাম। উনি বললেন ফুপার নাকি বিশেষ পছন্দ ছেলেটা, তাই উনিই খাতির করে আনেন। আমার মনে হয় আপনি তন্ময়কে বুঝিয়ে এ বাড়িতে আসা বন্ধ করলে ভালো হয়। নির্জন ওর দিকে তাকিয়ে বলল, কেন ভালো হয়? তোর সতর্ক হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলল, একজন বাইরের মানুষ কেন আসবে? ও তো আমাদেরও রক্তের কেউ না। হ্যাঁ ঠিক বলেছেন, বলে সে কফিতে চুমুক দিল। দুজন নীরব। নির্জন পুনরায় বলল, আচ্ছা এসব থাক, আপনার কথা বলুন। আপনি কি খেতে পছন্দ করেন? তোর মুচকি হেসে বলল, খাওয়া ছাড়া কি পছন্দের আর কিছু থাকতে পারে না? পারে। কি দেখতে, কি পড়তে, কোথায় ঘুরতে পছন্দ করেন জিজ্ঞাসা করা যেত, কিন্তু আপনার তো কোচিংয়ের পড়া আছে, সেসব করতে পারবেন না এখন, খেতেই পারবেন শুধু। তোরা ফিক করে হেসে ফেলল। হ্যাঁ তাই তো। নির্জন ওর দিকে তাকিয়ে বলল, আপনার হাসি বেশ মিষ্টি। আর কথা বলে মনে হচ্ছে ঝগড়াটে হলেও ফুপুর মতো না। আমি মোটেও ঝগড়াটে না, আপনার কারণে ঝগড়া করেছি। আর ফুপুকে এত ঘৃণা করলে সামনে তো খাতির কেন দেখান? নির্জন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার কারণে আমার মা মারা গিয়েছিল মিস তরু। ফুপু বলেন আমারই কারণে আমার বাবা বিয়ে করতেন না, ভাবতেন সৎ মা জ্বালাবে আমার ছেলেকে। এখন বড় হয়েছি, বাবার সেই ভয় নেই হয়তো, অথবা আপনার ফুপুকে দেখে মানুষটার ভালো লেগেছে, সবার সঙ্গে কথা বলে, ইভেন আমার মতামত নিয়ে বিয়ে করেছেন। বিয়ের পর থেকে বুঝতে পারছি আবার প্রচণ্ড পছন্দ করেন ওনাকে। যদি ওনার কারণে ঝামেলা হয় কষ্ট পাবেন, কিংবা কোনো কারণে যদি সংসার না টেকে কোনো অঘটন ঘটে, বুঝতে পারছেন ওনার কিন্তু হাই প্রেশার, হার্টও দুর্বল। এজন্য ভেবেছি একটু মানিয়ে নিলেই তো হয়ে যায়। আমি কি আমার বাড়িতে জানাবো? না না, এতে ঝামেলা হতে পারে। এর চাইতে আপনি চোখের সামনে আছেন, দেখছেন সব কিছু, ওনাকে বোঝান, হয়তো ধীরে ধীরে বুঝবেন। সে আমি বুঝবো, কিন্তু একটা কথা। হ্যাঁ বলুন। আমাকে এই আপনি আপনি না করলে হয় না। আপনি তো আমার ফুফাতো ভাই, দূরের কেউ না। হ্যাঁ তা ঠিক বলেছেন। বলেছেন না, বলেছ। হাসলো নির্জন। তারপর বলল, কি পছন্দ করো বললে না যে? আইসক্রিম। শুধু আইসক্রিম? ফুচকাও পছন্দ। বুঝেছি। কি? কিছু না, চলো এবার যাওয়া যাক।
দুজন এগিয়ে এসে ফুচকা খেয়ে রিকশায় উঠল। বাসায় ফিরল 8টার আগে। এসে দেখা গেল জিমের সরঞ্জাম লোকজন দিয়ে নেওয়া হচ্ছে ওপরের একটি কামরায়। নির্জন কিছু না বলে নিজের রুমে চলে গেল। তরু উত্তর দিকের ওই জিমের রুমটা গেল দেখতে। জানালার কাছে গিয়ে দেখে কেয়া, ইসহাক সাহেব এবং তন্ময় দাঁড়িয়ে আছে। সব কিছু ঠিকঠাক করছে 3জন লোক। তরু সরে চলে যেতে চাইছিল। ইসহাক সাহেব দেখে ফেললেন। আরে তরু মা, এসেছো তোমরা? হ্যাঁ ফুপা। ইসহাক সাহেব দেখে ফেললেন। আরে তরু মা, এসেছো তোমরা? হ্যাঁ ফুপা। নির্জনকে ডাক দাও তো একটু। আচ্ছা বলে সে এগিয়ে দরজায় নক দিল। নির্জন খুলে দিয়ে বলল, ফুপা ডাকছেন। সে বের হয়ে গেল জিমের রুমে। তরু দাঁড়িয়ে রইল জানালার কাছে। ইসহাক সাহেব তাকে দেখে বললেন, ঠিক আছে তো সব কিছু? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। কাল থেকে বাড়িতেই করতে পারো তুমি। এখানে তো সব কিছুই নেই বাবা, আমার বাইরেই যেতে হবে। কি বলো, হবে না এগুলোতে? না হবে, এখানে যথেষ্টই আছে। এমনিতে আমি যেদিন জিমে যাব না, এখানেই করব। কিন্তু সন্ধ্যায় হবে না, আমি দিনেই করব। আচ্ছা ঠিক আছে। নির্জন পুনরায় গেল তার রুমে। তরু সরে গেল জানালার কাছ থেকে। পরদিন প্রচণ্ড রোদ উঠেছে। কোচিং থেকে ফিরে এলো সে 2টার দিকে। এসে দরজা খুলে প্রথমে টেবিলে চোখ পড়ল। একটা চকলেট আইসক্রিমের বক্স এগিয়ে গিয়ে হাতে নিলে দেখে পাশে এক টুকরো কাগজ। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, হ্যাঁ তোমার জন্যই লেখিকা ম্যাডাম। মুচকেই হাসলো তরু। বুঝতে পারছে কার কাজ এটা। অদ্ভুত এক ভালো লাগায় তার মনটা ভরে গেল। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে আইসক্রিম হাতে নিয়ে গেল পেছনের ঝুলন্ত বারান্দায়। এদিকটায় ফুরফুরে মিহি বাতাস বইছে। ডিব্বাটা খুলে আইসক্রিম মুখে দিল তরু। বরফ ঠান্ডায় শিরশির করে উঠল দাঁত। তবুও ভালো লাগে তার। সামনে অনেকটা জায়গা জুড়ে গাছগাছালি। কোথাও একটা কোকিল কুহু কুহু করে ডেকে হারিয়ে গেল। নির্জন ভাই এখন কোথায়? নিশ্চয়ই রুমে। সে কি গিয়ে ধন্যবাদ দেবে? তাছাড়া একই বাসায় মাঝে মধ্যে তো যেতেই পারে। তরু আইসক্রিম খেতে খেতে ওর দরজার কাছে গিয়ে চোখ বন্ধ। দরজার কাছে গিয়ে দেখে বন্ধ। পাশে জিমের রুম থেকে শব্দ আসছে। তরু জানালার কাছে গিয়ে দাঁড়ায়। রানিং মেশিনে নির্জন দৌড়াচ্ছে। পায়ে কেস, পরনে 3/4 প্যান্ট এবং ম্যাগি হাতা গেঞ্জি, ঘেমে একাকার। তাকে দেখতে পেল নির্জন। স্পিড কমিয়ে ডাক দিল, তরু ভেতরে আসো। জানলা থেকে সরে দরজার কাছে গিয়ে দেয়ালের আড়ালে ক্ষীণ সময় দাঁড়ালো সে। ভেতরে যেতে কেমন যেন লাগছে তরুর, আবার যেতেও ইচ্ছা করছে। জুতো খুলে আইসক্রিমের বক্স হাতেই ভেতরে গেল সে। নির্জন দৌড় থামিয়ে জানালা থেকে রুমাল এনে মুখ পৌঁছে ফ্যানের নিচে বসল। তরু দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে। ঘেমে গিয়ে মুখ কেমন লাল হয়ে আছে। হাতের পেশি অসম্ভব ফর্সা। গেঞ্জির ভেতরে সব সময় থাকে বলেই হয়তো। বলো, ময়লা একটু লাগলে কিছু হবে না, বসো। তরু বসলো হাত 3 দূরে। তারপরে ইতস্তত করে বলল, থ্যাঙ্কস। নির্জন মুচকি হেসে তাকিয়ে বলল, এটার জন্য থ্যাঙ্কস দিতে খুঁজছিলে নাকি? হ্যাঁ। কেন? তারপর নিজেই বলল, থাক, উত্তর দিতে হবে না। নিশ্চয়ই বলবে, আমার মতো লোকের কাছ থেকে আশা করা যায় না। বলে হাসলো সে। তরু হাসিতে যুক্ত হয়ে বলল, আসলেই তাই। কিন্তু হুট করে কি মনে করে আইসক্রিম? গতকাল বললে না আইসক্রিম পছন্দ। আমার পছন্দ হলে এনে দেবেন এমন তো না। আপনার না খুব রাগ সামান্য ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি বলে? রুমাল দিয়ে মুখ মুছে নির্জন মুচকি হেসে বলল, রাতে তো অ্যাকসেপ্ট করব, তাতে রাগ শেষ। এবার খানিক সিরিয়াস দেখালো নির্জনকে। সে আরাম করে বসে বলল, আসলে হয়েছে কি, গতকাল তোমার থেকে যখন জানলাম আম্মুর পূর্বে কোনো রিলেশন নেই, এদিকে তন্ময়কে বাবাই আনেন। সব মিলিয়ে আমার মনে হয় সমস্যা আছে। হয়তো নেগেটিভ ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না। তারপর থেমে ঠোঁট ভিজিয়ে মুচকি হেসে পড়ল, তোমার ব্যাপারটাও বলে ফেলি। আসলে তোমার সঙ্গে রাগারাগিটাও আমার ভুল ছিল। বাহ, তা হঠাৎ কেন মনে হলো? বলবো? হ্যাঁ অবশ্যই বলো। আসলে কারো কাছে আমাকে ভালো না লাগতে পারে, মনে হতে পারে আবার চোখ মার্বেলের মতো, দেখতে গুন্ডার মতো। এটা শুনে ওই মানুষটির উপর রেগে যাওয়া সত্যিই শিশুসুলভ ব্যাপার। বললাম না, নেগেটিভই ভাবি শুধু। হয়তো এখন থেকে ঠিক করেছি সব কিছু পজিটিভ চিন্তা করব, তাতে আলাদা প্রশান্তি আছে।
তোর ভ্রু কুঁচকে বলল, মানে কি বোঝাতে চাইছেন? তুমি তো এগুলো আমাকে বলেছিলে একদিন, তাই না? তোমার ফুপুর হোয়াটসঅ্যাপে। তোর বক্সটা রেখে বলল, আশ্চর্য, এগুলো আপনি দেখেছেন? ওটা তো আমি ফুপুর খেপানোর যন্ত্রণায় বলেছি। তারপর থেমে গেল। ওই দিন ফোনেও যে কথা বলছিলাম ওটাও মিথ্যে, আপনাকে রাগানোর জন্য। নির্জন ভ্রু কুঁচকে বলল, তাই? হ্যাঁ। আচ্ছা, এগুলো বললেও আসলে আমার রাগারাগির কিছু নেই, খুবই স্বাভাবিক বিষয়। বিশ্বাস করুন, এগুলো সত্যি বলিনি, কসম। বাচ্চাদের মতো কসম বলা দেখে হাসলো নির্জন। তারপর চারদিকে তাকিয়ে বলল, পানি না নিয়ে চলে এসেছি। তোর আইসক্রিম দেখিয়ে বলল, আপনার গরম লাগছে, খাবেন এক চামচ আনবো? নির্জন ওর দিকে তাকিয়ে মুচকি হেসে কিছু বলতে যাচ্ছিল, তখনই জানালার সামনে কেয়াকে দেখতে পেল। ওর দৃষ্টি লক্ষ্য করে তরুও তাকিয়ে দেখে কেয়া মিটমিট করে হাসছে। ফুপু কিছু বলবে? কেয়া জবাব না দিয়ে ভেতরে এলো। তার মন মেজাজ ভালোই মনে হচ্ছে। পাশে এসে বসে বলল, ফুপুকে রেখে একা একা আইসক্রিম এনে খাচ্ছিস? তোমরা গল্প করো, আমি গিয়ে পানি নিয়ে আসি। বলে নির্জন বসা থেকে উঠে চলে গেল। তোর পুনরায় ওকে আইসক্রিম খেতে বলতে গিয়েও ফুপুর জন্য পারল না। ভেতরে কেমন একটা খসখস করতে শুরু করলো। কেয়া ওর উড়ুতে চিমটি দিয়ে বলল, ঘটনা কি? তুই না ভাব দেখাইতি আমার ছেলে গুন্ডাদের মতো, চোখ মার্বেলের মতো, এখন দেখি পিছু নিয়েছিস। আজ আর বকবে না তো ফুপু, পিছু নিয়েছি কে বলল? তাহলে আইসক্রিম নিয়ে এখানে কেন? তোরে বলতে যাচ্ছিল থ্যাঙ্কস দিতে এসেছিলাম, কিন্তু বলল না। শেষে ফুপু আরও বেশি খোঁচাবে। ইতস্তত করে বলল, বারান্দা থেকে শব্দ শুনে এদিকে এসেছিলাম, এটা নিয়ে তোমার কাছেই যেতাম। নাও খাও আইসক্রিম, যা গরম পড়েছে না। কে আইসক্রিম নিয়ে মুখে দিয়ে বলল, চকলেট আইসক্রিম ভালো লাগে অনেক। আচ্ছা শোন, তোর মোবাইল মনে হয় রুমে রেখে এসেছিস। হ্যাঁ। তোর আম্মা কল দিয়েছিল কেন? তোর মামাতো বোনের বিয়ে পরশুদিন, তোকে যাওয়ার জন্যই কল দিয়েছে। ও মা, এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেল? শুনেছিলাম কথাবার্তা চলছে। তাড়াতাড়ি তো দিব, তোদেরকে ঘরে রাখা যাচ্ছে না, ছেলেদের জিমের ঘরে চলে যাচ্ছিস। তোর দাঁত কটমট করে তাকিয়ে রইল। কে রহস্য করে হাসছে। তোর মনে মনে বলছে, কত রূপ যে দেখাইবে ফুপু, এই রোদ এই বৃষ্টি, মুড সুইংয়ের মান ইজ্জত শেষ করে দিচ্ছ। এত ঠান্ডা বলে কে আইসক্রিম ফিরিয়ে নিয়ে বলল, বিয়েতে যাবি? হ্যাঁ, আম্মুর সঙ্গে কথা বলে দেখি, তুমিও চলো। বিয়ের পরের দিন চলে আসলাম। আমি? হ্যাঁ, তোর মা যেতে বলে নাই, তাই যাব না। আম্মু বলবে? তুই বলাবি, তুই বাদ, তাই বাদ, যাব না। এক কাজ কর, নির্জনকে নিয়ে যা, শ্রীমঙ্গলের পাহাড় জঙ্গলে দুইজন ঘুরে বেড়াবি। ফুপু তুমি অতিরিক্ত বকছো কিন্তু। কেয়া খিলখিল করে হেসে উঠল। নির্জন জলের বোতল নিয়ে এসে বলল, কী অবস্থা, কী নিয়ে কথা হচ্ছে? কেয়া স্বাভাবিক চেহারায় বলল, তরুর মামাতো বোনের বিয়ে, ও চাচ্ছে তোমাকে নিয়ে যেতে, গেলে শ্রীমঙ্গলের চা বাগানটা ঘুরে আসতে পারবে। তরু প্রতিবাদ করতে যেও থেমে গেল। সে এই কথা বলেনি বললে নির্জন কি ভাববে? সে চায় না নিতে, তাই চুপ করেই রইল। নির্জন ওর দিকে তাকিয়ে বলল, শ্রীমঙ্গল তোমার নানা বাড়ি? হ্যাঁ। বাহ, ছবিতে দেখেছি, বেশ সুন্দর, চা বাগান, পাহাড়, সবুজ গাছগাছালি। আমার শ্রীমঙ্গল যাওয়া হয়নি এখনো। তরু খানিক অবাক হয়ে বলল, আসলেই জাননি? একবার যাওয়ার প্রোগ্রাম করে পরে যাওয়া হয়নি। তাহলে চলুন না, দেখে আসবেন। নির্জন এক চুমুক জল খেয়ে রানিং মেশিনের কাছে গিয়ে বলল, না, এভাবে যাওয়ার ইচ্ছে নেই, তবে বন্ধু বান্ধব মিলে কখনো ঘুরতে যাব। কেয়া বসা থেকে উঠে বলল, তোর এমনিতেই একা যেতে হবে, পারলে বলে যাও, চলে যাও, ঘুরে দেখে আসবে, ভালো লাগবে। নির্জন কিছু একটা ভেবে বলল, কবে বিয়ে? পরশুদিন। তোমরা কাল চলে যাবে? আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু কাল গিয়ে বিয়ের পরের দিন চলে আসবো। তোর মাথা নাড়ালো। পরদিন দুপুরে নির্জন রেডি হয়ে সেটিং রুমে বসে তরুর জন্য অপেক্ষা করছে। সঙ্গে একটা ব্লু ব্যাগ নিয়েছে, পরনে কালো ব্লেজার, নিচে সাদা গেঞ্জি। খানিক পরেই দেখে সিঁড়িতে জুতোর শব্দ তুলে তরু নিচে নেমে আসছে। নির্জন মুগ্ধ হয়ে তাকালো। খুবই সাধারণ পোশাক, কালো একটি ড্রেস, সামনের দিকে কাজ করা, কোনোই অব্দি কামিজের হাত, মোহনীয় কালো চুল ওর কাঁধ দিয়ে বেয়ে পড়ছে, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। এই লালটা একদম রক্তের মতো। মেয়েটিকে তার বেশ ভালো লাগে, বেশ লাগে। ওর ফুপুর প্রতি ক্ষোভ এবং তাকে নিয়ে বাজে মন্তব্য করায় দেখার আগে থেকেই তরুর প্রতি একরকম খারাপ ধারণা ছিল তার। যখন শুনলো এই মেয়ে আসবে, এসে রীতিমতো থাকবে, তার প্রচণ্ড মেজাজ খারাপ হয়েছিল নিতান্তই। কে আর তার বাবার কথা শুনে মেনে নেয়।
বুঝতে দেয়নি ভেতরের বিরক্তি। স্টেশনে যাওয়ার পর যখনই তরু বলল একই ছাতা দিয়ে যেতে হবে নাকি, ব্যাস তার ভেতরে ক্ষোভটার বিস্ফোরণ হলো। এভাবেই বারবার রেগে যাচ্ছিল, কিন্তু একটা সময় বুঝতে পারে মেয়েটি তাকে উল্টো রাগিয়ে বারবার মজা নিচ্ছে। ধীরে ধীরে তার রাগটাও কমে গেল। ওই দিন দরজার কাছে দাঁড়িয়ে তাকে শুনিয়ে ফোন আলাপটাও সে বুঝেছে এগুলো তাকে রাগানোর জন্যই করা। মেয়েটির চালচলন আর কথাবার্তায় চড়ুই পাখির মতো চঞ্চলতার একটা ব্যাপার আছে। রাগারাগি ঝগড়াঝাটির মধ্যেও ওর ভেতরে টলমলে নরম মন প্রকাশ পায়, সেটা সে প্রথম দিনেই বুঝেছে। এত রাগারাগির মধ্যে রান্না করতে গেল কেন, তার জন্য ডিম সিদ্ধ করলো কেন, তখনই বুঝেছে এই মেয়ে আর যাই হোক ফুপুর মতো না। বেচারি ঝগড়া করতে গিয়ে রাগাতে গিয়ে বরাবরই যত্ন নিয়ে ফেলেছে, তার অজান্তেই মমতা প্রকাশ করে ফেলেছে বারবার। ওই দিন রিকশার হুড তার জন্যই তুলেছিল এবং রাগাতে গিয়ে ঝগড়া করতে গিয়ে মেয়েটি এত মজা পাচ্ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে বেশি বেশি করতো। সরি, আপনি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছেন ভাবিনি, অনেকক্ষণ অপেক্ষা করালাম। তোরও কাছে এসে বলল। নির্জন ব্যাগটা কাঁধে নিয়ে বলল, দেরি করা তো মেয়েদের স্বভাবই, সাজতে সাজতে দেরি হয়ে যায়। এটা আমার উপর অপবাদ হয়ে গেল। আমার এত সাজগোজের অভ্যাস নেই, এটাও সকল মেয়ে দাবি করে এসে বলে। তোরও দাঁত কটমট করে তাকিয়ে বলল, আপনার সঙ্গে ঝগড়াঝাটি করব না বলে ঠিক করেছিলাম, কিন্তু আপনি শুরু করেছেন আবার। আমি এসেই কিন্তু সরি বলেছি। নির্জন মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে চলো। আর তোমার ফুপুকে বলে এসেছে তো? হ্যাঁ এসেছি। দুজন বের হয়ে এলো বাসা থেকে। গেট খুলে বাইরে আসার পর তরু নিজের এক পাশের চুল কানে গুঁজে বলল, সাজগোজ তো দেখছি আপনি করছেন। আমি? হ্যাঁ, শার্ট প্যান্ট তো সবারই স্বাভাবিক পরে, হাতে ঘড়ি, বুকে সানগ্লাস সবই তো নিয়েছেন। ছেলেদের আর সাজগোজের কি আছে শুনি? শাড়ি চুড়ি পরার পর কি সাজের 16 কলা পূর্ণ হবে? নির্জন চেষ্টা করলো আগের মতো রেগে তাকাবে, কিন্তু হলো না। এরকম কথাবার্তা শুনলে তার কাছে উল্টো ভালো লাগে। রিকশা একটা দেখে হাত তুলে থামিয়ে উঠে বসে। তোরও ভ্যানিটি ব্যাগ সহ উঠতে সমস্যা হচ্ছিল। সে হাত বাড়িয়ে দিয়ে বলল, ধরেই ওঠো, পরে টরে গেলে আবার গিয়ে নতুন করে সাজগোজ করতে করতে সূর্য ডুবিয়ে ফেলবে। তোর মুচকি হেসে ওড়নাটা কাঁধে ঠিক করে রেখে বা হাতে ভ্যানিটি ব্যাগটির ডান হাত বাড়িয়ে দিল। ওই দিন হাত ধরে তুলতে গিয়ে নির্জনের কাছে ভীষণ কোমল মনে হয়েছিল, আজও তাই হলো। কিন্তু ওর নখগুলো কোথায়? তোরও উঠে এসে বসার পর বলল, তোমার নখ না লম্বা ছিল? ওই দিন তো মোরগের মতো আঁচড়ে দিয়েছিলে। তোরও পা হাত মেলে ধরল, অনেকটা ফুল ফোটার মতো। পরিষ্কার নখগুলো মাঝারি ধরনের লম্বা। লম্বা নখে মন্দ লাগে না মেয়েদের। যা কিছুতে মানুষকে সুন্দর লাগে সেগুলোর ফ্যাশন কখনো পুরাতন হতে পারে না, এটা আজীবন চলতে পারে। তোরও মুচকি হেসে বলল, নখ খুঁজলেন কেন? আরেকটা খামচি খাবেন? না, খামচি ওই দিন খেয়েই বুঝেছি খুব একটা টেস্টি খাবার না। তুমি ট্রাই করতে চাইলে দিতে পারি। তরু মুখে হাত দিয়ে হাসলো, সঙ্গে চুলগুলো সামনে চলে এলো। অবাধ্য চুলগুলো কানে গুঁজে বলল, আপনার তো নখই নেই, খামচি কি দিয়ে দেবেন? বুঝেছি নখ রাখতে হবে। কথা বলতে বলতে তারা বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। রিকশা থেকে নেমে ট্রেনের টিকিট কেটে সিট পেল অনেকটা সামনের দিকে। ব্যাগটি ওপরে রাখলো নির্জন। তরু জানালার পাশে গিয়ে বসলো। খানিকক্ষণ পর সে ওপর পাশের ফুটপাতে হাওয়াই মিঠাই দেখে বলল, উফ, হাওয়াই মিঠাই এখন কি করে আনবো? বাসকে ছেড়ে দেবে? নির্জন ভ্রুকুচকে তাকিয়ে বলল, বাচ্চাদের মতো হাওয়াই মিঠাইও খেতে ইচ্ছে করে? কালারটা দেখুন না, দেখলেই খেতে ইচ্ছে করে বলে সে দাঁড়িয়ে গেল। নির্জন দাঁত কটমট করে তাকিয়ে বলল, তুমি বসো, আমি নিয়ে আসছি। সে রাস্তা পেরিয়ে গেল হাওয়াই মিঠাই আনতে। সেখান থেকে বাসের ইঞ্জিন স্টার্ট দিয়েছে দেখে হাওয়াই মিঠাই নিয়ে দৌড়ে এসে উঠল। হাঁপাতে হাঁপাতে সিটের সামনে এসে দাঁড়িয়ে বলল, নাও তোমার হাওয়াই মিঠাই। বাস তখনই টান দিল। নির্জন টাল সামলাতে না পেরে বা হাতে সামনের সিট খামচে ধরল, ডান হাতে হাওয়াই মিঠাই। চলতি বাসের জন্য বা হাত টান টান হয়ে পুরো শরীর দাঁতের পেছনে ছিটে পড়ল। মুখ গিয়ে পড়ল তরুর গলায়। নির্জনের চুলের সঙ্গে ঘষা দিল তরুর গাল। তরু দ্রুত হাত বাড়িয়ে ওকে ধরতে গিয়ে নাক ঠোঁটও ডুবে গেল চুলে। এক অচেনা অনুভূতিতে তরুর কিশোরী মনে দোলা লাগে, শিরশির করে ওঠে বুক।
আমাকে ছেড়ে তোমার হাওয়ায় মিঠাই নাও, নির্জন কথাটি বলল। একেবারে তরুর গলার কাছে তার ঠোঁট। তরুর গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। নির্জনের নাক ঠোঁট দিয়ে উষ্ণ একটা হাওয়া এসে তার গায়ে পড়েছে। সেই উষ্ণতা ছড়িয়ে পড়েছে রন্ধ্রে রন্ধ্রে। এক হাতে হাওয়ায় মিঠাই নিয়ে বলল, উঠুন আপনি। নির্জন উঠে তার সিটে বসে পড়ল। তার বুকে হাত বেঁধে তাকিয়ে রইল জানালার বাইরের দিকে। ঘন শ্বাস প্রশ্বাসে বুকটা খানিকটা উপরে ওঠানামা করছে। নাকের ফুটো দুটো ফুলে ফুলে গেছে, উঠছে। নির্জন মুচকি হেসে বলল, বাবা, বাস্তব ছেড়ে হুট করে তোমাদের রোমান্টিক উপন্যাসে ঢুকে পড়েছিলাম লেখিকা ম্যাডাম। তরু ভীষণ লজ্জা পেল, কোনো কথা বলল না, ফিরেও তাকালো না। খানিক সময় নিল সে, তারপর শান্ত হয়ে নির্জনের দিকে না তাকিয়েই বলল, আপনি আমার উপন্যাস পড়েন কেন? ওরে বাবা, এটা কোনো কথা হলো? ফেসবুকে পাবলিক করা লেখা, সবাই তো পড়বেই। ফুপু ছাড়া কিন্তু আমার পরিচিত কেউই জানে না লেখালেখি করি। তাই নাকি? হ্যাঁ। তো আমার পড়া নিষেধ? অবশ্যই নিষেধ, কারণ ছেলেরা রোমান্টিক লেখা পছন্দ করে না। তাদের কাছে এই সব কিছুই ঢং মনে হয়। কেন পড়ে না কেন পড়ে না বলে তোমার ধারণা? তরু ফিক করে হেসে বলল, কারণ ছেলেরা আনরোমান্টিক। নির্জন ভ্রু কুঁচকে বলল, আমাকে আনরোমান্টিক মনে হয়? হতেও পারে। রোমান্টিক হতে হলে কেমন হতে হয় শুনি? অনেক বেশি কেয়ারিং হতে হয়, রাগারাগি কম করতে হয়, প্রেমিকা বা বইয়ের ছোট ছোট আবদার পূরণ করতে হয়। নির্জন ওর হাত থেকে টান দিয়ে হাওয়াই মিঠাই এনে পড়ল। আমি যেটা দৌড়ে গিয়ে আনলাম, একটুর জন্য বাস ছেড়ে চলে যাচ্ছিল, তবু আমাকে মনে হয়নি কেয়ারিং। অন্যের ছোট ছোট আবদার পূরণ করার মতো ছেলে। তোরও হাসতে হাসতে বলল, বিয়ের পর ভাবির আবদারও পূরণ নাও করতে পারেন। দিন, হাওয়ার মিঠাইগুলো আমার হাতে দিন। না, এটা আর দেবো না। আনরোমান্টিক বলা এত রেগে যাওয়া দেখে তোর অকারণ প্রচণ্ড হাসি পেল। দু হাতে মুখ ঢেকে নিল সে। ক্ষীণ সময় পর হাসি আটকে গেলে এক হাত দিয়ে আচমকা হাওয়াই মিঠাই নিতে ঝাপটা দিয়েতেই সরিয়ে নিল নির্জন। হাত পড়ল গিয়ে তার উরুতে। তরু লজ্জা পেয়ে এবার জানালার দিকে মুখ ফিরিয়ে বাইরে তাকিয়ে। ইট পাথরের যান্ত্রিক শহর ছেড়ে বাস অনেক দূর চলে এসেছে। রাস্তার পাশে এখন সবুজ মাঠের মধ্যে গরুর কাঁধে প্রহরীর মতো বসা শালিক। তরু মন্ত্রমুগ্ধের মতো দেখছে। খোলা জানালা দিয়ে ছুটে আসা বাতাসে তরুর চুল উঠছে। নির্জন মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইল। তরুর সব কিছুতেই তার কেমন ভালো লাগছে আজকাল। অথচ কখনো সে এত হাসে না, কারো সঙ্গে মিশে না। এই একটুকুতেই রেগে যাওয়ার বদ অভ্যাসটা তার পুরনো, অথচ এখন ওর কোনো কিছুতে রাগ হচ্ছে না। চট করে সকল কথার উচিত জবাব দেওয়া থেকেও ভীষণ আনন্দ পাচ্ছে। তার নিঃসঙ্গ জীবনে যেন বন্ধুর মতো আবির্ভাব হলো তরুর। বাস আরেকটু এগোতেই মুগ্ধতায় তরুর দম বন্ধ হবার অবস্থা। ছবির মতো সুন্দর দৃশ্য। আদিগন্ত সূর্যমুখী ফুলের ক্ষেত, যেদিকে চোখ যায় হলুদ ফুল আলো ছড়াচ্ছে। তার মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে একজন মধ্যবয়স্ক ব্যক্তি সাইকেল চালিয়ে আসছে। পরনের লুঙ্গি, গায়ে বেগুনি শার্ট, নাকের নিচে পানার নিচের মূলের মতো কালো কোফ। বুকটা কেমন করে উঠল তরুর। চট করে ইচ্ছা হলো নির্জনকে দেখার। বাইরে থেকে চোখ ফিরিয়ে এনে অবাক হয়ে যায়। নির্জন বিমোহিত হয়ে তাকিয়েই দেখছে, কেমন যেন তার চাহনি। তরু সঙ্গে সঙ্গে চোখ বাইরের দিকে ফিরিয়ে নিল। তার বলতে ইচ্ছে করছে, প্লিজ এভাবে তাকাবেন না। কিছু বলবে? রাশভারী গলায় জিজ্ঞেস করলো নির্জন। তরু না তাকিয়ে মিহি গলায় বলল, সূর্যমুখী ক্ষেতটা দেখুন কি সুন্দর। নির্জন ওর দিকে নিবিড় হয়ে এসে জানালায় হাত রেখে ভালো করে বাইরে তাকায়। বিস্তৃত খোলা মাঠে যেন হলুদের আগুন লেগে আছে। সে গাঢ় আবেগী গলায় বিড়বিড় করে বলল, সুন্দর, তবে বাতাসে তোমার চুল ওড়ার মতো দৃশ্য থেকে নয় তরু। কথাটি শুনে তরু অবাক হয়ে ঘাড় ফিরিয়ে তাকাতে গেল। তাতে নাক মুখ খসা খেয়ে গেল নির্জনের বুকের সাথে। অদ্ভুত এক মিষ্টি প্রাণে ভালো লাগায় চোখ বুজে নিল তরু। তখনই টের হলো চোখে কিছু পড়ছে। খোঁজা লাগছে ভীষণ। নির্জন সরে গেল। এক চোখের বারবার পাতা ফেলছে তরু। নির্জন বুঝতে পেরে বলল, এত চোখ মারছো কেন? কি হয়েছে? গেঞ্জিতে সুই নিয়ে ঘুরে বেড়ান নাকি? ঘষা খেয়ে এখন চোখে খোঁচা লাগছে।
নির্জন মুচকি হেসে বলল, আমি দেখব একটু। দেখুন। নির্জন এগিয়ে এলো একেবারে তরুর কাছে। দু হাতের বুড়ো আঙুল দিয়ে ওর চোখের পাতা টেনে ধরল সে। তরু দু হাতের নির্জনের ব্লেজার ধরে আছে। খানিক পর একটা পাপড়ি এনে বলল, এটা আমার সুই সুতা না। তরু চোখের পাতা ফেলে বলল, উফ, এবার শান্তি লাগছে। নির্জন নিজের সিটে বসে বলল, ছেলেরা আনরোমান্টিক হলে মেয়েরা অকৃতজ্ঞ কেন? কোনো কিছুর জন্য ধন্যবাদও দিতে নেই, ধন্যবাদটুকুও নেই। এগুলোর জন্য মনে মনে ধন্যবাদ আশা করেন? আচ্ছা যান, অনেকগুলো ধন্যবাদ। বাস বিরতি দিল 3টার দিকে। নাস্তা করে দুজন এসে উঠে বসলো। বাস ছেড়েছে মিনিট 5 পরে দুর্ঘটনাটি হলো। তাদের বাসটা আচমকা অন্যদিকে থেকে আসা একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলো। নির্জন পলকে তরুকে বুকে টেনে আনলো। তার কপাল গিয়ে লাগলো সামনের সিটে। চারদিকে চিৎকার আর আর্তনাদ শোনা গেল। তার মাথা লেগে গেছে গ্লাসে। কেউ উল্টে দিয়ে পড়েছে সিটের বাইরে। ড্রাইভার প্রচণ্ড আহত হয়েছে। মানুষ জড়সড় হয়ে গেছে। তরু শক্ত করে নির্জনকে জড়িয়ে ধরে আছে। ক্ষীণ সময় পর ভয়ার্থ চোখে মাথা তুলে নির্জনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছেন আপনি? হ্যাঁ। তরু ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিলে বলল, এত হইচই কেন? আমাদের বাসের কী অবস্থা? ভয় পেও না, আসো দেখি কি হয়েছে। তরুর বুক ধুকপুক করছে। নির্জন ওকে ধরে দাঁড় করালো। তরু দাঁড়িয়ে দেখল তাদের বাসের সামনের গ্লাস ভাঙা, আশেপাশের রক্ত। সামনের ট্রাকের ড্রাইভারের মাথার একদম মগজ বের হয়ে গেছে। রক্তে ভেসে গেছে রাস্তা। পেট গুলিয়ে উঠল। মাথা ঘুরতে শুরু করলো তরুর। নির্জনের হাতটা ধরে বলল, আমার মাথা ঘুরছে। আমি আর চোখ খুলে এখানের কিছুই দেখতে চাই না। প্লিজ আপনি আমাকে নিয়ে এখান থেকে যান। যে কোনো গাড়ি নিয়ে চলে যাব আমরা। অনেক মানুষ ছুটে এসে বাসে উঠেছে। আহত মানুষদের ধরে নামাচ্ছে। একজন এগিয়ে এসে বলল, আপনাদের কিছু হয়নি? না ম্যাডামের মনে হয় সমস্যা হচ্ছে, নেমে যান। নির্জন তার ব্যাগটা নামিয়ে কাঁধে নিল। তারপর তরুর ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে ওকে ধরে বলল, আসো তুমি আমার সঙ্গে। নির্জন তার ব্যাগটা নামিয়ে কাঁধে নিল। তারপর তরুর ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে ওকে ধরে বলল, আসো তুমি আমার সঙ্গে। চোখ খোলা লাগবে না। চারপাশে তাকিয়ে তার নিজের মাথাও কেমন ফনফন করছে। দ্রুত ওখান থেকে হেঁটে সরে এলো তারা। হঠাৎ করে তরু তাকে বলল, ছাড়ুন আমাকে। তারপর রাস্তার পাশে বসে বমি করে ফেললো সে। নির্জন দ্রুত ছুটে গিয়ে রাস্তার একটা টক দোকান থেকে পানি নিয়ে এলো। এসে মুঠোয় নিয়ে ওর মাথায় একটু জল দিয়ে বলল, পানি খাও, ভয় পেও না, আমরা ওখান থেকে চলে এসেছি। তরু বোতল হাতে নিয়ে কুলি করে মুখটাও ধুয়ে নিল। নির্জন ঠোঁট দিয়ে বোতল দিয়ে পানি খেয়ে মুখটা ধুয়ে দেয়। তার নিজের মাথা ব্যথা করছে। সামনের টক দোকানে আবার গিয়ে নির্জন বলল, ভাই এখানকার কোনো লোকাল গাড়ির নাম্বার আছে? হ্যাঁ আছে। কেন? আপনাদের বাস কি অ্যাক্সিডেন্ট করেছে? জি। কোথায় যাবেন? শ্রীমঙ্গল। একটু তাড়াতাড়ি কল দিয়ে আনেন। আচ্ছা ব্রেঞ্চে বসেন, কল দিচ্ছি। তোর মাথা ধরছে, শরীর কেমন কাঁপছে, বমি করে দুর্বল লাগছে। বিছানা পেলেই সে ঘুমিয়ে যেত। তার চোখে শুধু রক্তাক্ত মানুষগুলোর চেহারা ভাসছে। রক্ত দেখলে এমনিতেই তরুর মাথা ঘোরে, খুবই সমস্যা হয়, স্থির থাকতে পারছে না এখন। কাঁপা কাঁপা গলায় বলল, গাড়ি কখন আসবে? আমার অস্থির লাগছে, আবার বমি করব। নির্জন ইতস্তত করে বলল, চলে আসবে গাড়ি, তুমি আমাকে ধরে বসো সমস্যা হলে। তরু সঙ্গে সঙ্গে আবার দ্রুত রাস্তার পাশে দৌড়ে গেল। পুনরায় বমি করলো সে। একটা কার এলো আরো মিনিট 5 পর। তরু মুখ হাত ধুয়ে নিল আবার। পানি এবং পলিথিনের ব্যাগ নিল নির্জন। তারপর তরুকে ধরে নিয়ে গাড়িতে উঠে বসলো। ওঠার পরও তরু নির্জনের এক হাত শক্ত করে ধরে নিজের কোলে রেখে চোখ বুজে রইল। এখনো বুকের ধুকবোকানি যাচ্ছে না তার। সাই সাই করে ছুটছে গাড়ি। তরু বিড়বিড় করে বলল, প্লিজ ড্রাইভারকে বলুন একটু দেখে শুনে আস্তে চালাতে। নির্জন ওর মাথায় হাত রেখে বলল, আস্তেই চালাচ্ছে, তুমি ঘুমানোর চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তরু সত্যি মিনিট কয়েক পর ঘুমিয়ে গেল, কিন্তু বারবার সামনের দিকে চলে যাচ্ছিল ওর মাথা। কেঁপে কেঁপে উঠছিল ঘুম থেকে। নির্জন শেষ পর্যন্ত ইতস্তত করে বলল, তুমি চাইলে আমার কাঁধে মাথা রাখতে পারো। তরু তাই করলো, কিন্তু ঘুমানোর পর ঢলে পড়লো তার কোলে। নির্জন তার ব্লেজার খুলে ওর মাথার নিচে দিল, হাত বাড়িয়ে পা তুলে দিল সিটে। গুটি সুটি মেরে তরু ঘুমিয়ে গেল।
নির্জন বা হাতে ওকে সিটে ঠেলে ধরে রেখে ওর মায়াবী মুখের দিকে তাকিয়ে থেকে একটা সময় মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। তরুর ঘুম ভাঙলো ঘন্টা দেড়েক পর। চোখ মিলে বুঝতে পারছে না কোথায় শুয়ে আছে সে। সব কিছু কেমন অন্ধকার লাগছে। কোনো গাড়ি যেন খানিকটা দুলছে আর তাকে নিয়ে পেছনের দিকে ছুটে যাচ্ছে। তরু মাথা নাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো। বস্তা জাতীয় কিছু একটা যেন তার মুখটা চেপে ধরে রেখেছে। ধীরে ধীরে সব কিছু মনে পড়ে গেল তরু। বাসে শ্রীমঙ্গল যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়, বমি করে সে। নির্জন তাকে নিয়ে কারে উঠেছে। মুচকি হাসলো এবার। অনেক বছর পর এই সমস্যাটা হলো। কোথাও বেড়াতে গেলে ঘুম থেকে উঠে হঠাৎ করে সে রুমে দেখে প্রথমে অবাক হয়ে যেত। এখানে কিভাবে এসেছে বুঝতে পারতো না। একটু সময় পর ঠিক হতো। আজও এমন হলো। কিন্তু তার মুখ এভাবে কি দিয়ে ঢাকা? কোমরের দিকে ভারী কিছু আছে মনে হচ্ছে। আস্তে আস্তে পাশ ফিরল তরু। সঙ্গে সঙ্গে কোলে কিছু একটা পড়ল। কি সেটা বুঝতে দেরি হলো না। উষ্ণ একটা হাত পড়েছে কোলে। তার মানে কি সে নির্জনের কোলে ঘুমিয়েছে আর সে অজান্তেই ঘুমিয়ে তার কোমরকে বালিশ বানিয়েছে? পুনরায় মুচকি হাসলো তরু। ডান হাতটা ধীরে ধীরে মুখে আনলো। মুখ ঢেকে রেখেছে কিছু একটা। সে মাথা ফাঁক করে আস্তে আস্তে টেনে সরিয়ে নিল নির্জনের ব্লেজার। আন্দাজে সেটা রাখলো ওর পিঠে। গাড়ির মৃদু দুলুনিতে এবার নির্জনের পেট বরাবর তরুর চোখ মুখ ঠেসে ধরেছে। অদ্ভুত এক অচেনা অনুভূতি। তরুর জীবনে এরকম কখনো হয়নি। নিজে নিজে লজ্জায় ক্ষীণ সময় শক্ত করে চোখ বুজে রইল। কি করবে এখন? মানুষটা ঘুমিয়ে আছে যে। আবার এখনই না তুলে দিলে তরু মরে যাবে একদম। এই অসহ্য অনুভূতিকে প্রশ্রয় দেওয়া পাপ। গাড়ির দুলুনির সঙ্গে কোলে নির্জনের মাথায়ও নড়ছে। ফুস ফুস করে ছাড়ছে শ্বাস প্রশ্বাস। তরু পা ভাঁজ করে এনে শুকনো ঢোক গিলে ঠোঁট ভিজিয়ে নিল। তারপর আস্তে আস্তে নির্জনের পেটে ধাক্কা দিয়ে ডাকলো, একটু উঠুন প্লিজ, ঠিক হয়ে ঘুমান। নির্জনের শরীরটা খানিকটা নড়লেও আবার চুপ করে জোরে ধাক্কা দিয়ে ডাকলো, নির্জন ভাই উঠুন, উঠুন তো। নির্জনের ঘুম ভাঙলো তখনই। নিজেকে তরুর কুলে দেখে সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে চোখ কসলাতে বলল, সরি, আমি বুঝতে পারিনি কিভাবে ঘুমিয়েছি। তরু কিছু না বলে সঙ্গে সঙ্গে উঠে বসে বুকে হাত বেঁধে বাইরের দিকে তাকিয়ে রইল। কেমন একটা অস্থিরতা নিজের পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। নির্জন মোবাইল বের করে দেখে সন্ধ্যা 7টা হয়ে গেছে। তরুকে চুপ করে বসে থাকতে দেখে বলল, ঘুম কেমন হয়েছে ম্যাডাম? তরু না তাকিয়ে বলল, ভালো। শুধু ভালো? আপনার হয়েছে? আমি বোধহয় বেশিক্ষণ আগে ঘুমাইনি। ও তাহলে আবার ঘুমান। আর ঘুম আসবে না। এখন চা বা কফি কিছু খেতে পারলে দারুণ হতো। আচ্ছা, এখন শরীর কি ঠিক লাগছে তো তোমার? হ্যাঁ। নির্জন খানিকক্ষণ চুপ করে রইল। তরুকে চুপ থাকতে দেখে ভালো লাগছে না। তাও অন্যদিকে তাকিয়ে বসে আছে। মেয়েটির মধ্যে কিছু একটা আছে। যখন কথা বলে দেখতে ভালো লাগে, হাসলে ভালো লাগে, চুপ করে থাকলে মনে হয় আকাশে মেঘ করেছে। মনে হয় বিরক্তির অবসর সময় কাটতেই চাইছে না। সামনে একটা টং দোকান ফেলে যাচ্ছে দেখে নির্জন ড্রাইভারকে বলল, একটু সাইডে রাখুন ভাই, ওইখানে চা আছে মনে হয়। ড্রাইভার গাড়ি থামায়। নির্জন তরুকে ইতস্তত করে বলল, চলো চা খেয়ে আসি, ভালো লাগবে। তরু তবুও ওর দিকে তাকালো না। কিন্তু গলাটা ভীষণ কোমল, আন্তরিক লাগলো তরুর কাছে। সে কেবল সম্মতি দিয়ে জানালো, চলুন। নির্জন গাড়ি থেকে নামতে নামতে ড্রাইভারকে বলল, আপনি আসুন ভাই, চাটা খেয়ে আসি। আপনারা যান ভাই, আমার একটা জরুরি কল আছে। আচ্ছা ঠিক আছে বলে নির্জন সরে এসে দাঁড়ায়। নেমে আসে তরু। নির্জনের গায়ে এখন ব্লেজার নেই, শুধু গেঞ্জি। খুব লম্বা লাগছে দেখতে। তরু কাছে যাওয়ার পর নির্জন ভ্রুকুচকে তাকিয়ে পড়ল, এত নীরব কেন? এমনি। ভয় লাগছে এখনো? না। মাথা ব্যথা আছে এখনো? না। কপালে হাত দিয়ে দেখি জ্বর টরাইলো কিনা। তোমাকে এত নীরব দেখে অসুস্থ মনে হচ্ছে। তরু কিছু বলল না। নির্জন সত্যি সত্যি কপালে হাত দিল। রাস্তায় আবছা আলো। তরু চোখ বুজে নিল স্পর্শে। তারপর নির্জনের হাত ধরে আস্তে করে সরিয়ে পড়ল, চলুন চা দেখুন আছে কিনা। হ্যাঁ চলো। দুজন রাস্তার পাশ দিয়ে হাঁটছে। গাড়ি চলতে থাকায় দোকানটা ফেলে কিছুটা দূরেই চলে গিয়েছিল। সন্ধ্যার ফুরফুরে মিহি বাতাস এসে গায়ে লাগছে। নির্জন পাশাপাশি হাঁটতে বরাবর ঘাড় ঘুরিয়ে তরুকে দেখছে।
স্বাভাবিক ঘুমের কারণে মুখ ওর খানিকটা ফোলা ফোলা লাগছে। দুই গালের পাশ দিয়ে কয়েক গোছা চুল পেয়ে পড়েছে। বারবার কেন যেন ইচ্ছা করছে হাত দিয়ে ওর চুলগুলো সরিয়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে থাকতে। বুকের ভিতর কিছু একটা ঘটতে চলেছে তার। এরকম লাগছে কেন তা যে বুঝতে পারছে না তা নয়, তবে এরকম হওয়াটা তার স্বভাব বিরুদ্ধ। প্রেম ভালোবাসায় কখনোই ছিল না সে। বান্ধবীদের কেমন ছেলে পছন্দ, ছেলে বন্ধুদের মতোই মনে হতো। তরু তার পাশাপাশি হাঁটছে, লম্বায় তার কাঁধ অবধি হবে। সেদিন সিঁড়িতে এটাই দেখতে চেয়েছিল মেয়েটি। এ ব্যাপারে সে নিশ্চিত। মুচকে হাসলো সে। তারপর ওর দিকে তাকিয়ে তাকিয়ে বলল, বাহ, তুমি লম্বায় আমার কাঁধ অবধি চলে আসো। তরু ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন আমাকে দেখতে আরও বেশি খাটো লাগে মনে হয় নাকি? কি জবাব দেবে সে বুঝতে পারল না। ইতস্তত করে বলল, সেরকম কিছু না, আসলে বোঝাতে চাইনি, হঠাৎ এখন খেয়াল হলো তাই বলল। খানিকক্ষণ চুপ থেকে তরু বলল, আপনার নিশ্চয় অনেক লম্বা মেয়ে পছন্দ, তাই না? এটা কেমন মনে হলো? এমনি। খুব লম্বা মেয়ে দিয়ে আমি কি বাসার ফ্যান পরিষ্কার করাবো? তরু ফিক করে হেসে পড়ল, সেটা না, তবুও মানুষ তো চায় লম্বা মেয়ে। চাই বলে ছেলেরা গো ধরে বসে থাকে, বলে আমার মনে হয় না। হ্যাঁ, সুন্দর চাইতে পারে, সেটা সব কিছু মিলিয়েই হয়। খাটো মানে অসুন্দর, কিংবা লম্বা মানে সুন্দর তা কিন্তু না। আপনি বড্ড পেঁচিয়ে কথা বলেন। টঙ্গকারের কাছে এসেছে। নির্জন উত্তর দিল না এখন। পরে কথাগুলো সে নিজেই চুইংগামের মতো টেনে টেনে লম্বা করবে। কেন যেন প্রচণ্ড ভালো লাগছে ওর সঙ্গে অকারণ কথা বলতে। দোকানের সামনে এসে দেখলো ফ্লাক্স আছে। এটাই দেখেছিলে বুঝি? মামা চা আছে? হবাই যান, লিকার চা দিন 2 কাপ। দোকানি চা দিল দুইজনকে। নির্জন চা দুটো হাতে নিয়ে বলল, ওদিকে আছি আমরা। দরুদ ভ্রু কুচকে বলল, ট্রেনসেই বসি? আরে না, গাড়িতেই তো সারাক্ষণ বসা ছিল। তরু উঠে এলো। টং দোকান থেকে একটু দূরে আসার পর নির্জন ওর হাতে কাপ দিয়ে বলল, নিন ম্যাডাম। এটা কি হলো? দেখুন দোকানদার মিটমিট করে হাসছে। হাসুক, তাতে কি আসে যায়? আমার নাম নির্জন, আমি নির্জনতাই পছন্দ করি। তাহলে আমিও চলে যাই, থাকুন একা। আরে দাঁড়াও না, একটু কাব্য করতে চেয়েছি শুধু। ও আচ্ছা তাই? নির্জন চায়ে চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে পড়ল। আগে তুমি কিছু একটা বলেছিলে, আমি সোজা উত্তর দেইনি। হ্যাঁ, কি সোজা উত্তর জানতে চাও শুনি? বলেছিলাম লম্বা মেয়ে পছন্দ করেন কি না। যদি হ্যাঁ বলি, তার মানে কি তুমি খাটো মেয়ে অপছন্দ করি ধরবে তুমি? আবার পেঁচানো উত্তর। পেঁচানো না, সোজা কথাই বলছি। লম্বা মেয়ে আমার পছন্দ, ঠিক আছে। এদিকে দেখো, তুমি খুব একটা লম্বা না, অথচ দেখতে কি ভীষণ মিষ্টি, মায়াবী চেহারা। তোমার মতো চোখ, হাসি, চুল, তা তো অনেক লম্বা মেয়েরও নেই। তরু ভেতরে ভেতরে লজ্জায় কুঁকড়ে গেল। নাক উঁচু লোকটা তার প্রশংসা করছে, বাবা, বিশ্বাস করা যায় না। তবুও সেটা প্রকাশ না করে বলল, আবার চোখ, হাসি, চুল বুঝি অসুন্দর? শুধু তা নয়, তোমার চঞ্চলতাও সুন্দর, তোমার নীরবতা শুধু খুবই বিশ্রী রকম বাজে। তরু চায়ের কাপে ঠোঁট নিয়েছিল চুমুক দিতে, থেমে গেল সে। তাকিয়ে রইল নির্জনের চোখের দিকে। এই নির্জন একেবারেই অন্য কেউ, যার সম্পর্ক তার বাইরের কঠিনের সঙ্গে কাঠিন্যের সঙ্গে নেই। তরুর বুকটা কেমন করে যেন উঠল। চা খেয়ে দুজন আবার গাড়ির দিকে যাচ্ছিল। পাশাপাশি হাঁটছে তারা। ফুরফুরে মিহি হাওয়া এসে লাগছে। আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। তরুর হঠাৎ করে মনে হলো, এত সুন্দর সন্ধ্যা তার জীবনে আর কখনোই আসেনি। নির্জন খানিক পর পর ঘাড় ঘুরিয়ে তাকেই দেখছে। তরু বুঝে, সবই বুঝে, নির্জনের চোখের ভাষাটাও। হাঁটার সময় বারবার তরুর হাত নির্জনের হাত ছুঁয়ে যাচ্ছে। তাতেই বুকে শিরশির করে উঠে তরুর। কেমন এক মধুর যন্ত্রণা হয় যেন। মাথা তুলে তাকালো সে। চোখে চোখ পড়ে গেল দুজনের। নির্জন সরালো না। অসহ্য এক অস্থিরতা কাজ করছে তরুর। চোখ যাচ্ছে, ঘটে যাচ্ছে, কিছু একটা যেন ঘটে যাচ্ছে। কেমন ভালোও লাগছে, আবার যন্ত্রণাও হচ্ছে। আর তাকাবে না সে। চুপচাপ হেঁটে গাড়ির ভেতর এলো। নির্জন দরজা খুলে বলল, যাও ম্যাডাম। তরু মুচকি হেসে ভেতরে গেল। নির্জন এসে ব্লেজার কোলে নিয়ে পাশে বসে। তরুর বাড়ি থেকে কল এলো তখনই। রিসিভ করে কথা বলল সে। বিয়ে বাড়িতে মেহেদি দেবার পর্ব চলছে, খুব হইচই শোনা যাচ্ছে। কথা শেষে ফোন রেখে দেয়। নির্জন ইয়ারফোন কানে গুঁজে গান শুনছে।
তার এখনও মাথায় আকাশের তারার মতো দপ দপ করে ব্যথা করছে। ধীরে ধীরে সে নিজের অজান্তেই ঘুমিয়ে গেল। ঘুমাচ্ছে দেখে তোর ভেবে পাচ্ছে না তার করণীয় কি। মাথা নড়ছে, সামনের দিকে চলে যাচ্ছে। সে তো টেনে কোলেও আনতে পারে না। খানিকক্ষণ পর নির্জনের মাথায় ধীরে ধীরে তরুর কাঁধে এসে গেল। ফিক করে হেসে দিচ্ছিল তরু। অকারণ হাসি পাওয়া যাকে বলে। সে ড্রাইভারের দিকে চোরা চোখে তাকালো। ভেতরে ভেতরে চাচ্ছে নির্জনের একটা ভালো ঘুম হোক। কাঁধটা ভালো করে এগিয়ে দিয়ে রাখলো সে, কিন্তু কাজ হলো না। গাড়ি দুলুনিতে নড়ছে। তরু কিছু একটা ভেবে নির্জনের ব্লেজারটা কোলে এনে রাখলো। তারপর ধীরে ধীরে নির্জনের মাথা কোলে আনতে যাবে, তখনই তাকিয়ে ফেললো। তরু ইতস্তত করে বলল, ঘুমান, পড়ে যাচ্ছিলেন। নির্জন সত্যি সত্যি কোলে মাথা রাখলো। তরুর কি যে লজ্জা লাগছে, আবার হাসিও পাচ্ছে। বারবার ড্রাইভারের দিকে চোখ চলে যাচ্ছে। মনে হচ্ছে পুরো পৃথিবীর মানুষ তাকিয়ে দেখছে এসব। কিন্তু আবারও সমস্যা দেখা দিল। লম্বা কেস পরনে নির্জন ছিটে পা তুলতে পারবে না। এদিকে দুলুনিতে মাথা তরুর কোল থেকে সরে যাচ্ছে। এভাবে হেঁটে হঠাৎ কাপা এক হাত নির্জনের থুতনির দিকে নিয়ে গালে ধরে। আরেক হাত তার মাথায়, তারপর টেনে রেখে নিজের পেটের দিকে। ওর খোঁচা খোঁচা দাড়ি হাতে লাগছে, আর তরুর বুকেও অদ্ভুত এক শিরশিরানি শুরু হয়েছে। সে তাকিয়েই রইল নির্জনের মুখের দিকে। ঘোর লেগে যাচ্ছে বারবার। অদ্ভুত এক মমতা বুকের ভেতর বুদবুদ করে যেন ফুটছে। তরু নিজের অজান্তেই ওর মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো পরম মমতায় গালে হাত বুলিয়ে দিতেও। একটা সময় আর ড্রাইভারের দিকে তাকানোর কথা মনেই রইল না তরুর। তারা শ্রীমঙ্গল শহরে পৌঁছে গেল রাত 11টার দিকে। গাড়ি থামিয়ে কিছু কেনাকাটা করে নিল দুজন। সেখান থেকে পথ দেখিয়ে তরুরই নিতে হচ্ছে। পাহাড় আর চা বাগানের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা, ঢালু পথ। মিনিট 20 পরেই বিয়ে বাড়ির সামনে চলে এলো। বিয়ের গেট দেখা যাচ্ছে না, রঙিন বাতি জ্বলছে। তরু কিছু একটা ভেবে বলল, এখানেই রেখে দেন। ড্রাইভার সাইড করে তাদের নামতে দেয়। তরু এগিয়ে বলল, ভাইয়া ভাড়া কত? ড্রাইভার বলল, আপনি ঘুমিয়েছিলেন, গ্যাস ভরার সময় উনি ভাড়া দিয়ে দিয়েছেন। নির্জন ব্লেজার আর ব্যাকপ্যাক নিয়ে নেমেছে। তো তাকিয়ে বলল, দিয়ে দিয়েছেন? হ্যাঁ বলে ড্রাইভারের সঙ্গে কথা বলে বিদায় দিয়ে তরুকে নিয়ে বাড়ির দিকে হাঁটলো। উঠোনে যেতেই এক ঝাঁক মেয়ে খিলখিল করে ছুটে এসে তরুকে নিয়ে চলে গেল। তাকে বসতে দেওয়া হলো সিটিং রুমে। খানিক পর তরুর মা নাহেরা বেগম এসে ভালো মন্দ কথা বলে চা নাস্তা দিয়ে গেলেন। এরপর সে একা একা পুরো বাড়ির বসে বসে মোবাইল টিপল। বিয়ে বাড়ির ব্যবস্থা ছুটোছুটি চারদিকে। এর ভেতরে তরুর দেখা মিলল না। রাতের খাবার দেওয়া হলো আরও কয়েকজন অচেনা মেহমানের সঙ্গে। খাবার শেষে নাহেরা অনেক জার্নি করে এসেছে, ঘুম পাচ্ছে কি নিশ্চয়ই। হ্যাঁ মামি, তাহলে আসো, তোমাকে একটা রুমে দিয়ে আসি। নির্জন ওনার সঙ্গে গেল। তাকে ওঠান পেরিয়ে নিয়ে গেলেন সামনের ঘরে। নাহেরা বেগম চলে যাওয়ার পর সে হাত মুখ ধুয়ে নিল। তার মাথাও এখন ব্যথায় টনটন করছে। একটা ঘুম ভীষণ দরকার। বালিশে এসে মাথা রাখতেই মেসেঞ্জারে নোটিফিকেশন এলো। হাত নিয়ে দেখে রুচি তরুকে মেহেদি দিয়ে দিচ্ছে একজন, সেটার ভিডিও। সে কোনো রিপ্লাই দিল না। কেমন যেন অভিমান হচ্ছে তার। এসেই নাই হয়ে গেল। একবারও কথা ভাবতে পারল না। একা একা বসেছিল সে। মোবাইল পাশে রেখে চোখাচোখি করলো। ঘুম এলো সঙ্গে। এক মুহূর্তে রাত কেটে যেত। দরজায় ডাক শুনে ঘুম ভাঙত তার। দরজায় উঠে দেখে 9টা।
হাই তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে দেখে 6-7 বছরের স্কুল ড্রেস। হাই তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে দেখে একটি 6-7 বছর বয়সের ছেলে। তাকে দেখে বলল, ফুপু বলেছে উঠে নাস্তা করতে। তোমার ফুপুকে? তরু আপুর আম্মু। ও আচ্ছা, আমাকে এখানে নিয়ে এনে নাস্তা দিতে পারবে? আমি দাঁত ব্রাশ করে ফ্রেশ হব। 15 মিনিট ছেলেটি চলে গেল। নির্জন ব্যাগ নিয়ে ব্রাশ থেকে বের করে পেস্ট লাগিয়ে জানালা দিয়ে উকি দিচ্ছে। এদিক ওদিক যাচ্ছে, তরুকে দেখা যাচ্ছে না। ভেতরে সে ক্রমশই ক্ষুব্ধ এবং হয়ে উঠেছে। ওই পিচ্চি ছেলের জায়গায়ও তো আসতে পারেন, কেন এলো না? মোবাইল হাতে নিয়ে তরু ফেসবুক দেখলো। মেহেদি দেওয়া হাতের ছবি পোস্ট করেছে। ক্যাপশন, মামাতো বোনের বিয়েতে এসেছি। উত্তি নুসরাত জোর করে মেহেদি লাগাই দিল। ছেলের নাম না কিন্তু, মেহেদি লাগিয়ে দিল। মেহেদি মানে কোনো ছেলের নাম না কিন্তু। ঢং দেখে তার শরীরটা কেমন জ্বলে উঠল। পোস্ট দেওয়ার টাইম আছে, অথচ রাত্রে একবারও আসেনি। এখনো সকাল 9টা বাজে। আর কম কারো কি বাবার বাড়ি নাই? আর কারো মামাতো বোনের বিয়ে হয় না, তাই বলে ঘরের কোনায় ঢুকে থাকতে হবে? রাগে সে পোস্টে এঙ্গি রিয়াক্ট দিয়ে দিল। হাজারখানেক রিয়াক্টের মধ্যে অস্বাভাবিক ব্যাপার তার আর খেয়ালই হলো না। তার ছোট্ট ছেলেটি ট্রেতে করে তো সামান্য তরমুজ নিয়ে এলো। টি টেবিলে রেখে চলে যাচ্ছিল। সে ভেট্রি ডেকে দাঁড় করিয়ে বলল, তোমার কি বিয়ে হয়েছে আপু? ছেলেটি হেসে বলল, না ফারিহা আপুর তা তো মনে হচ্ছে না। আচ্ছা তুমি যাও তুমি। ছেলেটা চলে গেল। নির্জন নাস্তা করে শুধু রুমে পায়চারি করছিল। জানালা বিড়বিড় নিজেকে দুনিয়ার সবচেয়ে বেকার অবসর মানুষ মনে হচ্ছে। সময় যেন যাচ্ছে না। বের হলো ঘর থেকে। রাতের সেই বাতিটাতি বন্ধ, গেট দেখা যাচ্ছে। মানুষ আসতে যাচ্ছে। সে বড় হেঁটে হেঁটে রাস্তায় এলো। পাশে একটা মুদি দোকান। উদ্দেশ্য সেখানে গিয়ে দাঁড়ায়। দোকানদার আমতা করে বলল, কিছু লাগবে? দেন ভাই একটা। দোকানদার বাড়িয়ে দিল তাকে। হাতে নিল ঠান্ডা। নেই হাতে, ফ্রিজ নেই ভাই। তার ইচ্ছা করলো ফকিরনি গ্রাম বলে খানিকক্ষণ গালাগাল করতে নিজেকে সামলে নিয়ে টাকা দিয়ে টাইগার খেতে হবে। সে রুমে চলে এলো। খানিকক্ষণ পর ইয়ারফোন কানে গুঁজে গান শুনে পায়চারি করে জানালার দিকে গিয়ে বরাবর উকি দেয়। 10:30টায় মেসেঞ্জারে তরুর মেসেজ পেল, নির্জন ভাই গোসল করে রেডি হয়ে যান, 12টার সময় বের হবে সবাই, গাড়ি এসে যাবে। নির্জন একটা লাইক দিল, শুধু কিছু বলল না। খানিক পর তোয়ালে নিয়ে বাথরুমে গোসলে চলে গেল। বাথরুম থেকে বারবার মনে হচ্ছিল এই বুঝি তরু এসে বলবে, কই আপনি, গোসল কি শেষ? কিন্তু কেউ এলো না। সে গোসল করে শরীর মুছে তোয়ালেটা মেলে দাঁড়ালো। উঠান, বারান্দা আর যত দূর দেখা যায় কামরাগুলো ভেতর। ফিরে এক ব্যাগ থেকে নীল পাঞ্জাবিটা বের করে পারফিউম দেয় একটু। তা ঠিক চুলগুলো ঠিক করে হেডকেটস পরে বসে রয় মোবাইল হাতে নিয়ে। ধীরে ধীরে এসে
ধীরে ধীরে মানুষ আসতে শুরু করেছে। গাড়িও এসে গেছে বাচ্চাদের। কথাবার্তা ভেসে আসছে তার কানে। তবুও সে জানালার দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে উঠানে গাড়িগুলো চলে এসেছে। ছেলে বুড়ো সবাই নতুন জামাকাপড় পরে হাঁটাহাঁটি করছে। তখনই দেখা গেল মহিলারা বের হচ্ছে কনে নিয়ে। ক্যামেরাম্যান ছবি তুলতে অনেকগুলো মেয়ের পরনে একই রকম খয়েরি রঙের শাড়ি। দোলটি উঠানে নেমে গেল। তখনই তরুকে দেখা যায়। নির্জন নিজেকে সামলে নিয়ে বাইরে এলো। তরু কনের গাড়িতে উঠে পড়েছে। সে বসলো ছেলেদের সঙ্গে। সেন্টারে এসে তরু যখন নেমেছে, যেদিকে হেঁটেছে অনেকগুলো ছেলে মাথা ঘুরিয়ে তাকিয়ে থেকেছে। সব কিছুই নির্জন দেখলো। তারপর ভেতরে এসে চুপচাপ একটি চেয়ারে বসে রইল সে। সবাই ছোটাছুটি করে ছবি তুলছে। সে কেবল মোবাইল টিপলো। মেয়েদের হল থাকায় আলাদা থাকায় তরুকেও দেখা গেল না। খাবার পর্ব শেষ হতেই হইচই শুনে তার মাথা ধরে যাচ্ছিল। চুপচাপ উঠে সে ছাদে যায়। তখন দেখা গেল তরু এবং আরও একটি মেয়ে সিঁড়িতে নানান অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে। নির্জন কোনো কথা না বলে পাশ কাটিয়ে ছাদে চলে গেল। তরু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওর চেহারা দেখে বলল না। নির্জন ছাদে এসে ছায়া দেখে হাঁটাহাঁটি করছে। তখনই দেখা গেল শাড়ির কুচি ধরে চারপাশ আলোকিত করে তরু এসে উঠেছে, একেবারে একা। সে চোখ ফিরিয়ে নিয়ে রেলিং ধরে সামনের একটি গাছের দিকে তাকিয়ে রইল, যেন এই গাছ দেখাই তার জীবনের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য। আশেপাশের আর কিছুই দেখবে না সে। তরু পাশে এসে বলল, আপনি এটা কি করলেন বলুন তো? নির্জন ভ্রুকুচকে বলল, কি করেছি? আপনি সাজিদকে বলেছেন তরুর বিয়ে আছে। ও আমাকে সকল কাজিনের সামনে গিয়ে বলেছে, তরু আপু, তোমার সঙ্গে যে ভাইয়া এসেছে সে বলেছে আজ নাকি তোমার বিয়ে। ওরা সবাই হেসেছে। নির্জন চেহারা কালো রেখেই বলল, তো তোমারই তো বিয়ে মনে হচ্ছে। মানে কি? সে মুখ ফিরিয়ে নিয়ে বলল, কিছু না। কিছু না মানে? ফেসবুকে এংরি রিয়াক্ট দিয়েছেন। এসব কেমন অসভ্যতামি বলেন তো? সে দাঁত কটমট করে তাকিয়ে বলল, আমি অসভ্য না, অসভ্য হচ্ছে তুমি। সাদা পেটে একটা তিল আছে, ওটা তো সবাইকে দেখানো লাগবে তোমার, তাই পেট বের করে শাড়ি পরেছ। তরু বিস্মিত হয়ে বলল, মানে আপনাকে এগুলো বলার রাইট কে দিয়েছে? হ্যাঁ, রাইট নাই। যাও রাস্তায় ছেলেদের দেখাও গিয়ে। সবাই হা করে দেখছিল, মজাও পাচ্ছিলে নিশ্চয়, এজন্যই তো এভাবে শাড়ি পরেছ। তরু লজ্জা এবং বিস্ময় মিলেমিশে একাকার হয়ে গেল। সে প্রচণ্ড রেগে গিয়ে বলল, আপনি একটা উন্মাদ। নিজের লিমিটের ভেতরে থাকবেন। আমার দিকে কে তাকালো, আমি কি পড়লাম, আপনার কাছে সেগুলোর জবাব দেব না? আপনি আমার বাপ ভাই না। একটু মিশেছি বলে আপনি কি মনে করেছেন যা ইচ্ছা তাই বলার অধিকার পেয়ে গেছেন? বলে হন হন করে তরু চলে এলো সিঁড়ির কাছে। নুসরাত দরজার আড়ালেই দাঁড়িয়েছিল। তরু আসতেই বলল, কিরে, রাগারাগি করছিলি মনে হলো? কিছু না, আয়। আরে দাঁড়া, একটু দেখি। ছেলেটা অনেক জোশ। তাহলে গিয়ে বিয়ে বসে যা, কোলে উঠে বসে থাক। তুলবে কোলে? তরু দাঁত কটমট করে তাকিয়ে স্বর বলে সিঁড়ি দিয়ে হন হন করে নেমে গেল।